absolutely pertinent rebuttal বা supplementary point থাকে সেখান দিয়ে শুরু হোক, অর্ক তোমাকে দিয়ে শুরু হোক। You can speak from here. হ্যাঁ, আচ্ছা এখানে আসুন। হ্যাঁ, ওকে ওকে। আর একবার বলার সুযোগ দেওয়ার জন্য ডক্টর সরকারকে ধন্যবাদ। আমি প্রথমে বলি, সুমনদার 3টে স্টেন বসেছে, কিচ্ছু হবে না, আপনি শতায়ু হন এই কামনা করি, অন্তর থেকে করি। সুমনদা বলেছেন আমার বাবা রাষ্ট্রবিজ্ঞানের প্রয়াত অধ্যাপক বাসবলাল সরকার কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার সক্রিয় সদস্য ছিলেন। আমি কোন কুলের বামপন্থী ছোটবেলা থেকে ছিলাম না। আমি একজন রাষ্ট্রবাদী মানুষ, আমি একজন গর্বিত হিন্দু। এই পরিচয় শেষ দিন পর্যন্ত বহন করব। আমাদের সরকার এসছে, হিন্দুদের সরকার এসছে, এই কথা বললে কেউ যদি আমাকে বঙ্কিম কটাক্ষ করেন, কেউ যদি সমাজ মাধ্যমে অন্যরকম ভাবে কিছু লেখেন, I care a fig for that. এটা আমার সরকার, হিন্দুদের সরকার। একজন গর্বিত হিন্দু হিসাবে আমি সেটা মনে করি। নিজ ধর্মের স্থিতি, সনাতন ধর্মের প্রীতি, পর ধর্মের সম্প্রীতি, এটাই হচ্ছে মূল উপদেশ। আর বেশি সময় নেব না, দু একটা কথা বলি। সেটা হচ্ছে বোন দীপশিতা শতরূপ বললেন উদ্বাস্তু আন্দোলন অবশ্যই বামপন্থীরা করেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু বাংলাদেশ থেকে ভিটে মাটি হারিয়ে এই মানুষগুলোকে কেন এখানে আসতে, এই প্রশ্নটার উত্তর এদের কাছ থেকে আপনি পাবেন না। ৭১ সালে 23% হিন্দু ছিল বাংলাদেশে, এখন কমতে কমতে 8% দাঁড়িয়েছে। এই প্রশ্নটার উত্তর, আর একটা কথা বলে আমি শেষ করি, সেটা হচ্ছে ভরসা রাখুন, পরিবর্তন হবে না। 20-25 বছর থাকবে, অন্তত আমার জীবদ্দশা। আমার 52-53 বছর বয়স, যদি আরো 20-22 বছর বাঁচি দেখবেন এই সরকারই থাকবে। আর সবার উদ্দেশ্যে একটা প্রশ্ন করব, দেখুন আমাদের মুখ্যমন্ত্রী গামছা পরে পান্তাভাত খেয়ে বড় আছে, নামি দামি এলিট ইনস্টিটিউশনে পড়ার অভিজ্ঞতাও নেই। আপনাদের হয়তো সেটা নিয়ে কিছুটা মনোকষ্ট আছে। বড় বড় স্কুল কলেজে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করবে, মুখ্যমন্ত্রী হবেন, এরকম কেউ মুখ্যমন্ত্রী না হলে সেটাকে হয়তো আপনারা ঠিক হৃদয়ঙ্গম করেন না। কিন্তু শান্তিকুঞ্জের মেজ ছেলে, আমি তার সমর্থক, এবং তার দিনে 400 কিলোমিটার সফর, এবং একই সঙ্গে জন্ম যদি হিন্দু কুলে, ভোট দাও পদ্ম ফুলে, খোলাখুলি ভাবে এই কথাটা বলা, এবং তার জন্য হিন্দু ভোটের ব্যাপক মেরুকরণ বাংলায় এই গৈরিক যুগ শুরু হয়েছে। ভালো থাকবেন। একটু অধৈর্য হয়ে গেছিলাম, এতক্ষণ ধরে কথা শুনছি তো। মাস্টার মশাই, আমি কথা বলি ইউজুয়ালি ছাত্ররা শোনে। দ্বিতীয় কথা হচ্ছে মাস্টার মশাই, তাই ছাত্ররা যখন যুক্তির বাইরে গিয়ে অযথা উল্লাস করে, তখন আমি তাদের বলি, ইউ আর হিয়ার টু লিসেন, কনসিডার, থিঙ্ক এন্ড দেন টেক আ পজিশন। আমি ভাবিনি কলকাতা ক্লাবের এই ডিবেটে এসেও আমাকে এই বক্তব্যটা রাখতে হবে। We are here to argue. If you have a preconceived position, then you are not here for the argument. You are just a crowd. Eibar. No, Please, silent. Let it speak. Let me. আমি 2 মিনিট সময় আছে, 2 মিনিটের একটু বেশি নেব। তার কারণ দেখছি যে একটা সিনিয়রিটির বেনিফিট পাওয়া যাচ্ছে, তো ওনাদের পরে আমি নিজেকে সিনিয়র মনে করছি, তার ফলে একটুখানি বেনিফিট নেব। আমি একটু কয়েকটা খুব খুব পার্টিনেন্ট কথা ওই দিক থেকে এসছে, সেগুলোকে অ্যাড্রেস না করে থাকতে পারছি না। প্রথম কথা হচ্ছে হিন্দুদের সরকার, কোনো আপত্তি নেই, হিন্দু মানুষ নিয়ে সরকার, কিন্তু সরকার যখন চলবে সেটার নাম হচ্ছে ভারত সরকার বা পশ্চিমবঙ্গ সরকার।
এখানে যত রকমের মানুষ আছে সবার সরকার, মেজরিটি মাইনরিটি, যদি কেউ ইন্ডিয়ান সংবিধান পড়ে দেখেন, সংবিধানে মেজরিটি মাইনরিটির ডেফিনেশন কিন্তু রিলিজিয়ন দিয়ে নয়, ইটস ইন টার্মস অফ নাম্বার। হিন্দিভাষী মানুষ পশ্চিমবঙ্গে মাইনরিটি, বাংলাভাষী মানুষ মহারাষ্ট্রে মাইনরিটি। মাইনরিটি এন্ড মেজরিটি ইজ, আজকে দাঁড়িয়ে যারা বিজেপি কে ভোট দিয়েছেন তারা মেজরিটি, কালকে দাঁড়িয়ে এটা বদলে গেলে ভালো করে একটা জিনিস ভেবে দেখুন, গণতান্ত্রিক ব্যবস্থা ডিপেন্ড করে কোন পার্মানেন্ট মেজরিটি বা মাইনরিটির উপর নয়। যে মুহূর্তে পার্মানেন্ট মেজরিটি মাইনরিটি তৈরি হলো, ইটস এ অ্যাবসলিউটিস্ট আইডিওলজি, যেখানে কোনোদিন আর সরকার বদলাবে না। আপনারা সেইটার জন্য হাততালি দিচ্ছেন যে আর যেন কোনোদিন সরকার না বদলায়। মেজরিটি মাইনরিটি তো বারবার বদলাবে। একটা সময় বাম মেজরিটি ছিল, সেখান থেকে কিছু মানুষ নিশ্চয়ই বেরিয়ে গিয়ে তৃণমূলকে ভোট দিয়েছিল বলে তারা তখন মেজরিটি হয়েছিল। তৃণমূল বহুদিন মেজরিটি ছিল, সেখান থেকে বহু মানুষ বেরিয়ে গিয়ে বিজেপি কে ভোট দিয়েছে বলে আজ তারা মেজরিটি হয়েছে। এই প্রক্রিয়াটা বন্ধ করা অগণতান্ত্রিক, এবং আপনি একটা অ্যাবসলিউটিস্ট স্টেটের পক্ষে দাঁড়িয়ে আছেন, গণতন্ত্রের বিরুদ্ধে দাঁড়াচ্ছে। তৃতীয়ত, গুন্ডা আইন নিয়ে ভারতবর্ষের, প্রথম কথা সজল বাবু, আমি হচ্ছি পলিটিক্যাল সায়েন্সের প্রফেসর, হিস্ট্রি নই। আর ভারতবর্ষের সংবিধানকে কনসিডার করা হয় ওয়ান অফ দ্য বেস্ট রিটেন কনস্টিটিউশনস ইন দ্য ওয়ার্ল্ড। এবং আপনারা সবাই বুকে হাত রেখে বলতে পারেন ভারতবর্ষে কারো শাস্তি হচ্ছে না আইনের অভাবে, এটা নয়, আইন প্রয়োগের অভাবে। বি আর আম্বেদকর কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে বলেছিলেন আমরা পৃথিবীর সবচেয়ে ভালো সংবিধান বানাতে পারি, কিন্তু আলটিমেটলি সংবিধান কিরকম ভাবে চলবে এটা ডিপেন্ড করে কাদের হাতে থাকবে। তার জন্যই এক্সিকিউটিভ ডিসিশনের এগেইনস্টে। রলস এর থিওরি অফ জাস্টিস বলছে যে কোন প্রিন্সিপাল ডিসাইড করার আগে এটা ভেবে নিন যে আপনি জানেন না আপনার সামাজিক অবস্থান কি, আপনি পুরুষ নারী বিজেপি না সিপিএম, এইটা যদি না জেনে আইনটাকে সমর্থন করতে পারেন তখন সমর্থন করবেন। আজকে ক্ষমতায় আছেন বলে যে আইনটা আপনার ভালো লাগছে, কালকে ক্ষমতা থেকে চলে গেলেই সেই আইনটাই আপনার পেছনে আসবে। এই বাস্তবতাটা বুঝতে হবে। জাস্ট ওয়ান মোর থিং, আমি পাঠভবনে পড়েছি, আমাকে টাইম আর নেই, আমি কবিগুরু রবীন্দ্রনাথের দুটো কবিতার লাইন বলি, তার কারণ এটা বোধহয় আজকে আমাদের ভাবনা। যে মরীচিকা কবিতায় বলেছিলেন না, যাহা পাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না। গণতন্ত্রে এই চেতনাটা থাকা খুব দরকার, নইলে যারা সরকারে থাকবে তারা সব সময় মনে করবে আমি ডিসাইড করব, আই অ্যাম দ্য সভরেন। আর দ্বিতীয় কথা, ধর্মমোহ কবিতায় তিনি বলছেন, ধর্মের বেশে মোহ যারে এসে ধরে, অন্ধ সে জন মারে আর শুধু মরে, নাস্তিক সে পায় বিধাতার বর, ধার্মিক তার করে না আড়ম্বর। রবীন্দ্রনাথ ঠাকুরের পশ্চিমবাংলায় দাঁড়িয়ে ধর্মবোধ এর চেয়ে ভালো বোধহয় হতে পারে না। ধন্যবাদ। সকলের প্রতি শ্রদ্ধা রেখে আমি দুটি কথা বলবো, সেটা হচ্ছে হোয়াট ম্যাটার্স ইজ পারসেপশন। একটা রাষ্ট্র, একটা রাজ্য, একটা সরকার, একটা নতুন নির্বাচিত সরকার সম্বন্ধে ধারণাটা কি। এই পশ্চিমবঙ্গের শিল্পায়ন যখন বারবার ধাক্কা খায়, তখন আমার একজন সাংবাদিক বন্ধু যিনি মুম্বাইয়ে ছিলেন, তিনি একদিন কাহিনীটা বলেছেন। ভারতবর্ষের প্রখ্যাত একজন শিল্পপতি তার সঙ্গে একান্ত আলাপচারিতায় যখন কথা বলছেন যে আপনি পশ্চিমবঙ্গে যান, বাণিজ্য সম্মেলনে এত বড় বড় কথা মুখ্যমন্ত্রীর পাশে বসে বলেন, কি বড় বিনিয়োগ পশ্চিমবঙ্গে করেন না কেন? উনি উত্তর দিয়েছিলেন, ইটস বেটার বিডি স্টেশনে গিয়ে গলা দেওয়া, কিন্তু আমি চাই আমার ছোট শিল্পগুলোকে বাঁচিয়ে রাখার জন্য। এই পারসেপশন কিন্তু ম্যাটার করে। পশ্চিমবঙ্গে সেই পারসেপশন বদলানোর সময় এসছে। এক, দ্বিতীয়ত বলবো, দুটি ছোট্ট ঘটনা কিন্তু খুব বড় ঘটনা ঘটে গেছে সাম্প্রতিককালে। ইন্ডিয়ান মেরিটাইম উইক বলে একটা 7 দিনের সম্মেলন হয়েছিল মুম্বাইয়ে, মাস সম্ভবত নভেম্বর মাস। ভারতবর্ষের সমুদ্র উপকূলবর্তী 14টি রাজ্য ডাক পেয়েছিল, 13টি রাজ্য গিয়েছিল, পশ্চিমবঙ্গ যায়নি। 85টা দেশের প্রতিনিধি এসেছিলেন, মুখ্যমন্ত্রীরা সম্মেলনে বসতেন, সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরা বসছেন, কয়েক লক্ষ কোটি টাকার বিনিয়োগ বিদেশ থেকে এই ভারতবর্ষে এসেছিল, পশ্চিমবঙ্গ বঞ্চিত হয়েছিল। ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়ান ট্রেড প্রমোশন কাউন্সিলের মুম্বাই, এই দিল্লিতে
একটা বড় শিল্প সম্মেলন হয়েছিল সম্ভবত অক্টোবর মাসে। সারা ভারতবর্ষের সমস্ত রাজ্য গিয়েছিল, পশ্চিমবঙ্গ ডাক পাওয়া সত্ত্বেও যায়নি। আলটিমেটলি শিল্পপতিদের অনাস্থাটা আমাদের ঘিরে ফেলেছিল। সেখান থেকে বেরোনোর একটা অবকাশ এই সরকারের সময় এসছে বলে আমার বিশ্বাস। আমার শুধু শেষ করবো একটা কথা বলে। আগের আমি সবার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, জ্যোতিবাবু ইসরায়েলে গিয়েছি, কোন শিল্প পশ্চিমবঙ্গে এসছে, আমি শ্রদ্ধা রেখেই বলছি, আমি কোনো অশ্রদ্ধা রেখে বলছি না। সুমনদার সঙ্গী ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় রোমে গেছেন, গান গেয়েছেন, সম্ভবত সুমনদাও সেই ইয়েতে ছিলেন, অনুষ্ঠানে ছিলেন, রোমের পথে গান গেয়েছিলেন। সুমনদা গান গান পাশে ছিল, অন্যদিকে ছিলেন। সিঙ্গাপুরে দেবকে নিয়ে সাফারি পার্ক ঘুরেছিলেন, লন্ডনে গেছেন, অনেক জায়গায় গেছেন, সম্প্রতি স্পেনে গেছেন। সৌরভ গাঙ্গুলি শিল্প পশ্চিমবঙ্গে এসছে, আপনারা জানেন, আমি সেখানে যাবো না। আমি বলছি এট দ্য এন্ড অফ দ্য ডে পশ্চিমবঙ্গ কিন্তু বঞ্চিত থেকেছে, প্রতারিত থেকেছে, তার কারণ পারসেপশনটা পশ্চিমবঙ্গ সম্বন্ধে বদলায়। হিয়ার ইজ আ টাইম যেখানে পশ্চিমবঙ্গ সম্বন্ধে একটা পারসেপশন বদলানোর সময় এসছে, এবং অবশ্যই সদস্যদের কাছে অনুরোধ থাকবে যে ডিম সংস্কৃতি থেকে পশ্চিমবঙ্গকে বার করে নিয়েছে, ওই দিকে ধাবিত হতে হবে, যেখানে হকাররা, যাদের জন্য দীপশিতা শতরূপা আন্দোলন করছে, ওই হকারের ছেলেমেয়েরা সেই শিল্পে চাকরি পায়। ভালো থাকবেন, নমস্কার। আশা করি আমাদের যে থাকবে। প্রথমেই সজলদা বলার সময় অনেকগুলো কথা বললেন যে আমাদের সময় এটা হবে না, আমাদের সময় সেটা হবে না, আগে অনেক কিছু হয়েছে। আমি খালি ওনাকে মনে করিয়ে দিতে চাইবো, পশ্চিমবঙ্গে যখন বামপন্থী সরকার ছিল, মহরম এবং বিজয় একসাথে হয়েছিল, কখনো তার জন্য সেন্ট্রাল ফোর্সও নামাতে হয়নি, তখন দাঙ্গাও হয়নি, সাধারণ মানুষের মধ্যেই কনসিয়াসনেস ছিল। আমি আপনার সময় বলিনি, আশা করবো আপনিও ওই সিভিলিটিটুকু দেখাবেন। যতটা ওনারা কথা বলবেন ততটা টাইম কিন্তু এক্সট্রা আমাকে দিতে হবে। দ্বিতীয়, এখানে সন্ময়দা খুব ভালো কথা বললেন, চাকরির কথা বললেন, শিল্পায়নের কথা বললেন। আমি খালি মনে করিয়ে দেবো, এই যে রোম থেকে শিল্প আসছে, ইসরায়েল থেকে শিল্প আসছে, সেসব ছেড়ে দিও। টাটা বলে একটা সংস্থা সিঙ্গুর একটা শিল্প করতে চেয়েছিল আমাদের হাত ধরেই। সেই সময় যারা সেই শিল্পটা হতে দেননি, যারা মমতা ব্যানার্জির স্যান্ডউইচ খাওয়া অনুষ্ঠানে গিয়ে বসেছিলেন, তাদের অনেকজন এখন এখানে বসে আছে, তাদের দলের অনেক নেতারা এখন এখানে বসে আছে। তারা কতটা শিল্পায়ন নিয়ে কথা বলতে পারেন, কতটা তাদের মোরাল ইন্টিগ্রিটি আছে, এই নিয়ে আমি প্রশ্ন রাখলাম। দ্বিতীয়, সততা বলেছেন যে লেনিনের নাম থাকবে না। লেনিন ভারতের জন্য কি করেছে? যিনি ইতিহাস পড়তে বলছিলেন না, আসলে এটা খুব মজার ব্যাপার। আমরা যেটা জানি না আমরা সেটাই অন্যকে বেশি করে পড়তে বলি। উনি যদি একটু ইতিহাস পড়তেন তাহলে আপনি জানতেন ভগৎ সিং বলে এক ভদ্রলোক ছিল, মৃত্যুর আগের মুহূর্তে যখন ওনাকে ফাঁসি দেওয়া হবে, যে জেলার তাকে ডাকতে এসেছেন, ভগৎ সিং একটা বই পড়ছিলেন। তাকে যখন ডাকা হয়, জিজ্ঞেস করা হয় তোমার হোয়াট ইজ দ্য লাস্ট উইশ ইউ হ্যাভ, ভগৎ সিং বলেছিলেন এখন একজন বিপ্লবীর সঙ্গে বিপ্লবীর কথোপকথন হচ্ছে, আমাকে ডিস্টার্ব করবে না। যে বইটা তিনি পড়ছিলেন সেই বইটা লেনিনের লেখা। লেনিন বলুন, হোচিমিন বলুন, সারা বিশ্ব জুড়ে যারা প্রগতিশীলতার কথা বলেছেন, যারা কলোনিয়ালিজমের বিরুদ্ধে কথা বলেছেন, সেই সমস্ত মানুষগুলো তারা তাদের চেতনা দিয়ে, তাদের লেখা দিয়ে আমাদের বুদ্ধিমত্তা, আমাদের বিবেচনা এগুলোকে ঝালিয়ে দিয়েছেন। সেই দুটো কথা বলা। আমাকে তো ব্যক্তিগত প্রশ্ন করা হয়েছে, ওপার বাংলা থেকে এপার বাংলা এলে না। আমরা ঠাকুরদা পূর্ব পাকিস্তান থেকে এখানে এসেছি। যে সমস্ত ভদ্রলোকেরা এই সময় ভারতে থাকেন, যারা দাভোলকার, গৌরী লঙ্কেশ, এদের খুন করেন ধর্মের কারণে, ঠিক সেরকম কিছু মানুষ তারা বাংলাদেশেও থাকতেন, যারা ধর্মের নামে মৌলবাদের চাষ করতেন। আমরা যখন এপার বাংলা এসেছিলাম, আমরা প্রতিজ্ঞা নিয়েছিলাম মৌলবাদীদের কোনো ধর্ম হয় না। তিনি হিন্দু হলেও তার বিরুদ্ধে আমরা কথা বলবো, মুসলমান হলেও তার বিরুদ্ধে কথা বলবো। যে কারণে আমি বলার সময় রোকেয়ার কথা বলেছিলাম, আমার মনে আছে, আমার নিশ্চয়ই আমি স্যান্ডউইচ সজলদা রোকেয়ার নাম শোনেননি, অথবা রোকেয়া কাদের বিরুদ্ধে লড়ছিলেন তার কথা তিনি জানেন না। আমরা আজীবন রোকেয়া এবং বিদ্যাসাগরের সঙ্গে থাকবো। শেষ কথা বলে শেষ করার, আমি যে স্কুলে পড়েছি সেই স্কুলের নাম ঘোষপাড়া নিশ্চিন্দা বালিকা বিদ্যাপীঠ। আমি লামার্টিনিয়ারে পড়িনি। তারপরে আশুতোষ কলেজ বলে একটি স্কুলে পড়েছি, একটি কলেজে পড়েছি, এবং জওহরলাল নেহরু ইউনিভার্সিটি থেকে আমি আমার পিএইচডি করেছি। সবকটাই নিজের যোগ্যতায় করেছি। সেটার জন্য বাংলা মিডিয়ামে পড়া, বাংলা পশ্চিমবঙ্গের 34 বছরের বাংলা মিডিয়াম, সেটা কোথাও আমাকে আটকে রাখেনি। যারা নিজেদের বিভিন্ন ধরনের ব্যর্থতা সাবলটাইন মুখোশে আটকাতে চান, আমরা দেখেছিলাম পশ্চিমবঙ্গের বিগত মুখ্যমন্ত্রীকেও এরকম বলা হতো। জিজ্ঞেস করা হচ্ছে চাকরি হচ্ছে না কেন, বলছে দিদি সাদা শাড়ি পরে পড়াশোনা হচ্ছে না কেন, কারণ দিদি প্রতিদিন হাওয়াই চটি পরে খাচ্ছে। কে 400 কিলোমিটার হাঁটেন আর কে হাওয়াই চটি পরেন আর কে কারো মেজ ছেলে, সেইটা দিয়ে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী কারোরই যোগ্যতা বিচার হয় না। যোগ্যতা বিচার হয় ওই হাওয়াই চপ্পল পরা মানুষগুলোর জন্য। তাদের সরকার কি করে, হকার মানুষগুলোর চোখের জল, আমি বিশ্বাস করি সেটা বিফলে যাবে না।
থ্যাংক ইউ অ্যাকচুয়ালি এই অর্ক প্লিজ অর্ক কখনো মৌলবাদী হয় না। অর্ক প্লিজ সজল তোমার 2 মিনিটে শুধু গুড নাইট বলা যেতে পারে, এর বেশি ধরে কিছু বলা যায় না। তবু বলতে দিয়েছেন, আমি দীপশিতাকেই কাউন্টার করি, কারণ লাস্ট ওই বেচারি সত্যি তো ঠিকই বলেছেন যে লেনিনের বই পড়তে পড়তে ভগৎ সিং ফাঁসির মঞ্চে চলে গেলেন। 15 বছর ধরে মমতা ব্যানার্জির এত অপরাধ দেখলো, এই শতরূপ এত লেনিন পড়লো, দীপশিতারা এত লেনিন পড়লো, কেউ একবার 5 দিনের জন্য জেলে কাটলো না। এটাও একটা অদ্ভুত ব্যাপার যে লেনিন পড়ে একটা ভগৎ সিং হতে পারে, শতরূপ সেই জায়গায় যেতে পারে না, বা দীপশিতারা সেই জায়গায় যেতে পারে না। বললো মৌলবাদের কথা, ঠিকই বলেছেন যে ওরা মৌলবাদের বিরুদ্ধে খুব বিরাট ব্যাপার। আমি বলছি ওরা মৌলবাদিতার বিরোধিতা করে এরম ভাবে যে ধর্মতলায় দাঁড়িয়ে বিকাশ ভট্টাচার্য আর মোহাম্মদ সেলিম গরু খাবে, তার নাম হচ্ছে ধর্ম নিরপেক্ষতা। প্রকৃত ধর্ম নিরপেক্ষতা যদি দেখাতো তাহলে সেলিম সাহেব যদি শুয়োর খেতেন আর যদি বিকাশ ভট্টাচার্য গরু খেতেন তাহলে বুঝতাম এটা প্রকৃত ধর্ম নিরপেক্ষতা। এসব মুখোশ আমরা অনেক দেখেছি, এসব মুখোশ আমরা অনেক দেখে নিয়েছি। আমার প্রশ্নটা ছিল পরিষ্কার, 35 বছর বাম শাসন, 35 বছর লেনিনের শাসন, মার্কসের শাসন। ও বলেছে যে অমুকের সরকার তমুকের সরকার, আমাদের সময় জ্যোতিবাবুর সরকার, বুদ্ধদেব বাবুর সরকার বলতো। আমি বলছি 35 বছর একটা দল শাসন করার পর এই রাজ্যে বেকার কেন থাকে, হকার কেন থাকে? এই প্রশ্নটার উত্তর নিশ্চয়ই ওরা কেউ যদি সুযোগ পায় ওরা দেবে। থ্যাংক ইউ আমি বলার আগে 2 রাউন্ডে বেল পড়ে যাওয়ার পরে বাকিরা যতক্ষণ বলেছেন আমি তার থেকে বেশিক্ষণ বলবো না। আমার প্রথম কথা সম্মানটাকে বলি, রমনাথ মিশ্র কমিশনের রেকমেন্ডেশন অনুযায়ী বুদ্ধদেব ভট্টাচার্য মুসলিম ওবিসিদেরকে রিজার্ভেশনের আওতায় এনেছিলেন। রমনাথ মিশ্র কমিশন অ্যাপয়েন্ট করেছিলেন কংগ্রেস সরকার, যে কংগ্রেসের সেই সময় আপনি একজন কাউন্সিলর ছিলেন। দ্বিতীয় কথা, যেরকম উনি বললেন যে অনেক বিদেশ সফর থেকে শিল্প এসছে কি না এসছে, আছে মেলোডি চকলেট যে কোন শিল্প এলো আমাদের ভারতে, সুতরাং বলতে গেলে এখন সময় থাকলে অনেক কথা বলা যায়। 3 নম্বর, আমার প্রিয় সজলদা একটা কথা ঠিকই বললো যে নাম শতরূপ, কিন্তু ওর একটাই রূপ আছে। ঠিকই বলেছে, আমার সজলদার নাম শতরূপ নয়, কিন্তু 3টে রূপ আছে, কখনো কংগ্রেসের পতাকা নিয়ে, কখনো তৃণমূলের পতাকা নিয়ে, কখনো সজলদা 5 দিন না 8 দিন জেলে ছিলাম গত 15 বছরের সময়কালের মধ্যে। 8 দিন জেলে ছিলাম, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে ধর্মতলায় মোহাম্মদ সেলিম গরুর মাংস খাননি, কিন্তু যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সজলদার পার্টি বিজেপি গরুর মাংস বিক্রি করা কোম্পানি আল্লানা ইন্ডাস্ট্রিজের কাছ থেকে 550 কোটি টাকা ইলেকট্রাল বন্ড খেয়েছে। সজলদার নামে বর্ণনা করে যে বিজেপি পতাকাগুলো লাগানো হয়েছিল গরুর মাংস, গরুর রক্ত, গরুর হাড় বিক্রি করা টাকায় সজলদার বিধানসভা ভোটে লড়ে এমএলএ হয়েছে। 3 নম্বর কথা হচ্ছে যে শাহীবাড়ির সময় কোনো পুলিশ আসেনি। দাদা, শাহীবাড়ির সময় তো আমাদের পুলিশ ছিল না, ছিল কংগ্রেসের পুলিশ। তোমার বাবা সেই কংগ্রেসের নেতা ছিলেন প্রদীপ দাস সেই সময়, তুমি তখন তোমার জন্ম হয়নি বোধ হয়, বা না তখন তোমার জন্ম হওয়ার কথা নয় 70-71 সালে। কিন্তু কেন পুলিশ আসেনি কংগ্রেসের নেতাদেরকে জিজ্ঞেস করতে হতো। তুমি এত বছর সময় পেয়েছিলে, তোমার বাবা গিয়ে প্রশ্ন করতে পারতে, এখন আমাকে করে কি হবে? বেল বাজাও ভাই, কিন্তু আমি দেখেছি বাকিরা কতক্ষণ বলেছে। 4 নম্বর কথা হচ্ছে যে তমন্না খুনিদেরকে ধরেছে শুভেন্দু অধিকারীর সরকার। ঠিক কথা, একটা সরকারের কাজ খুনিদেরকে ধরা, ওনার কাছে দাবি করা হয়েছিল, বিকেলবেলায় সন্ধ্যাবেলায় ধরেছেন, আমরা তার জন্য কৃতজ্ঞ। শুভেন্দু অধিকারীর পিএর খুনিগুলোকে কবে ধরবেন? 4-4টে পিএ খুন হয়ে গেল, নিজের পিএর খুনিগুলোকে কবে ধরবেন? 5 নম্বর কথা, আমার জন্য নাকি গুন্ডাদমন আইন নয়। যাই হোক, আমি বলছি কি, অরবিন্দ কেজরিওয়াল তো ছাপবাড়া গুন্ডা ছিলেন না, প্রবীর পুরকায়স্থ তো ছাপবাড়া গুন্ডা ছিলেন না। বিজেপি প্রথমে মাসের পর মাস জেলটা খাটিয়ে নিল, তো তারপরে আদালত থেকে রায় হলো যে ওদের নামে মিথ্যে মামলা দিয়ে ওদেরকে জেলে আটক করা হয়েছিল, মামলা খারিজ হয়ে গেল। তাহলে আমি জিজ্ঞেস করছি, আজকে সন্ময় ব্যানার্জির মতো একজন ইউটিউবারকে তৃণমূলের বিরুদ্ধে কথা বলতে গিয়ে যদি জেল খাটানোর আমি বিরোধী হয়ে থাকি, তাহলে বলুন কেন প্রবীর পুরকায়স্থকে বিনা মিথ্যে মামলা দিয়ে জেল খাটানো সন্ময় দ্বারা বিরোধিতা করবেন না, সজল দ্বারা বিরোধিতা করবেন না? কেন অরবিন্দ কেজরিওয়ালকে মিথ্যে মামলায় জেল খাটিয়ে সুপ্রিম কোর্ট যখন বলে দিল যে মামলাটা জাল মামলা ছিল, মিথ্যে অভিযোগ ছিল, যারা এই কাজটা করলো তাদের একটা কি শাস্তি হবে? আর তারা যদি আজকে নতুন একটা বিল এনে বলে যে আমরা খালি গুন্ডাদের জন্য বিল আনছি, রাজনৈতিক কর্মীদের জন্য নয়, এদেরকে আমরা বিশ্বাস করবো কি করবো না? তারপরে কথা হচ্ছে যে হকার উচ্ছেদ অপারেশন সানশাইন কেন বলা হয়েছিল জানেন? তার কারণটা হচ্ছে প্রত্যেকজন হকারকে পুনর্বাসন দেওয়া হয়েছিল, প্রত্যেকজন হকারকে, একজনও বাদ ছিল না। কিন্তু কথাটা হচ্ছে যে আজকে, আচ্ছা সজলদা একটা চমৎকার কথা বলেছে, এর আগে আমি দেখেছি বাকি আমি শেষ করি না, আমরা 2 মিনিট লাগবে।
সেটা হচ্ছে যে লেনিন কখনো ভারতে আসেননি, ভারতের জন্য কি করেছেন না করেছেন তার নামে রাস্তা পাল্টানো হবে না। আমার 14 পুরুষের ভাগ্য ভালো, সলিলদার মতো মহাপুরুষ রাশিয়ায় জন্মায়নি। কেন বলছি, চৈতন্যদেব কোনোদিন রাশিয়ায় যায়নি, চৈতন্যদেবের মূর্তি আছে রাশিয়ায়। সজলদা যদি রাশিয়ায় জন্মাতো গিয়ে চৈতন্য মূর্তি ভাঙতো। আমার বাবার ভাগ্য ভালো, ও লন্ডনে জন্মায়নি, ইংল্যান্ডে জন্মায়নি। ব্রিস্টলের রাজা রামমোহন রায়ের মূর্তি রয়েছে, যদিও ইউকেতে জন্মাতো ব্রিস্টলের রাজা রামমোহন রায়ের মূর্তি ভাঙতে। আমরা ভারতীয় হিসেবে আমার গর্ব, এই পৃথিবীতে কোন রাষ্ট্রনেতার নামে পৃথিবীর সবচেয়ে বেশি দেশে রাস্তার নাম আছে আপনারা অনেকে জানেন, তার নাম হচ্ছে মহাত্মা গান্ধী। বলুন তাহলে সেই রাস্তাগুলোর নাম পাল্টে দেওয়া উচিত? মহাত্মা গান্ধী সেই দেশে কখনো যাননি বা সেই দেশের জন্য কিছু করেননি বলে? আমি বলছি আমার 14 গোষ্ঠীর ভাগ্য বলে এসব প্রতিভাবান আমাদের সঙ্গে আছে, যা জ্বালা পুরার আমরা করি অন্ততপক্ষে রামমোহন রায় মহাত্মা গান্ধী রাহুল হাত থেকে রক্ষা পাচ্ছে। আমার শেষ কথা, দেখুন আপনাদের কাছে কথা হচ্ছে কি অনেক কথা হয়েছে, কিন্তু আমি এই পরিসরে তার সবার উত্তর দিতে পারবো না। আমি সন্ময়দাকে যদি আমি ঠিক চিনে থাকি, সন্ময়দা আমি জানি সন্ময়দাকে আন্তরিকভাবে বলেছেন যে হকারের ছেলেমেয়েরা ইন্ডাস্ট্রি আসুক, সেখানে চাকরি পাক, নিশ্চয়ই এটা ওনারা চান। কিন্তু মুশকিলটা হচ্ছে যে হকারের ছেলেমেয়েটার আজকে সকালবেলা পিঠে একটা ব্যাগ নিয়ে স্কুলে যাওয়ার কথা ছিল, তাকে সেই সুযোগটা না দিয়ে, তাকে তার শিক্ষাটাকে শেষ করার সুযোগটাকে না দিয়ে তাকে তার বাবার দোকানে ধ্বংসস্তূপের উপর বসে চোখের জল ফেলতে হয়, আর স্কুলের ব্যাগটা কাঁধ থেকে নামিয়ে রেখে তাকে কোনোদিন কোনো ইটভাটায় এখন শিশু শ্রমিক হয়ে চলে যেতে হয়, তাহলে আপনি তো সন্ময়দা তাকে সেই অপরচুনিটি দিলেন না যে সে যে তার বাবা মায়ের হকারের পেশাকে অতিক্রম করে গিয়ে আরো সম্মানের একটা জীবন বাঁচবে। তাকে সেই অপরচুনিটি দেওয়ার আগে তো তার সেই মনটাকে কেড়ে নিলেন, আমরা তা কেড়ে নিলাম। আমি একটাই দেখুন আপনাদের ভাবার জন্য, আপনাদের বিবেচনার জন্য একটা কথা এখানে বলছি। আমি আমার এর আগেও বলার সময় বলেছিলাম যে আমি যে কথাগুলো বলছি আমার রাজনৈতিক অবস্থান থেকে বলছি, আপনারা আমায় কেন বিশ্বাস করবেন? কিন্তু আপনাদের বিবেকের কাছে, আপনাদের বিবেচনার কাছে বলছি, দেখুন একটা সরকার যেই জিতে আসে সে কতগুলো ক্ষমতা নিয়ে আসে, সে কতগুলো দায়িত্বও নিয়ে আসে। যে কোনো সরকারের ক্ষমতা থাকে বুলডোজার দিয়ে দোকান ভেঙে দেওয়ার, যে কোনো সরকারের দায়িত্বও থাকে যে মানুষের কাজ করার ক্ষমতা আছে তাকে তার যোগ্যতা অনুযায়ী একটা কাজ দেওয়ার, যে কোনো সরকারের ক্ষমতা থাকে বুলডোজার দিয়ে ঝুপড়ি ভাঙার, বস্তি ভাঙার, তার দায়িত্বও থাকে মানুষের মাথার উপর পাকা ছাদ করে দেওয়ার। ভালো কি হতো না, নতুন সরকার এসছে 60 দিন হয়েছে কি এখনো 60 দিনও হয়নি, সব সত্যি কথা, ভালো কি হতো না, এদের ক্ষমতা আছে আমি অস্বীকার করছি না, মানুষ রাইজকে সেই ক্ষমতা দিয়েছে, আমি সেটাকে অস্বীকার করার কি? কিন্তু ভালো কি হতো না যদি গণতান্ত্রিক ব্যবস্থায় কেউ একজন ক্ষমতার আস্ফালন দেখানোর আগে দায়িত্বটাকে পালন করতো, দায়িত্বটাকে পালন করে আপনি চাকরিটা দিয়ে তারপর তার দোকানটা ভাঙুন, আপনি তাকে একটা আবাস যোজনায় ঘরটা দিয়ে তারপর তার ঝুঁকিটাকে ভাঙুন, নাহলে কার শখ করে কি ঝুঁকিতে থাকে বলুন তো? সুতরাং যদি এই দায়িত্বটা ওরা পালন করতো ক্ষমতার আস্ফালন দেখানোর আগে, তাহলে হয়তো খোলা মনে এদেরকে আমি সময় দিতে আমার সুবিধা হতো। কিন্তু এটা সত্যি, আমি সময় দিতে চাই কি চাই না তাই দিয়ে কিছু যায় আসে না। মানুষ সময় দিচ্ছেন, দেবেন, বিচার করবেন, তারপরে যা সিদ্ধান্ত আমরা সেই দিকে তাকিয়ে থাকবো। ধন্যবাদ। পরিবর্তন 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 অনেক চেঁচামেচি হলো, পরিবর্তনটা হয়েছে কোথায়? গতকাল সারাদিন টেলিভিশনে দেখছিলাম হেডলাইন ডমিনেট করছে ওই অপহৃত বন্দ্যোপাধ্যায়, সে গিয়ে টিএমসি পার্টি দখল করে নিয়েছে। আজকে সকাল থেকে দেখছি চন্দ্রিমা ভট্টাচার্য, তিনি তার হঠাৎ বিবেক জাগ্রত হয়েছে, দিদিমণিটাকে ধমক দিয়ে খেয়ে তিনি আজকে দল ছেড়ে আবার ওই অপহৃত বন্দ্যোপাধ্যায়দের ঘরে গিয়ে এই কাটলেট টাকলেট খেয়ে বেরিয়েছে। আমার বক্তব্য হচ্ছে পরিবর্তন একটা হয়েছে, কিন্তু শিরোনাম দখল করে আছে টিএমসি। আমার বক্তব্য হচ্ছে if you cannot control the media narrative, you are failing in your power, number one. Number two, আরেকটা অদ্ভুত কথা যেটা অর্ক থিসিস, এখন অন্ধ জনে দেহ আলো, মৃত জনে দেহ প্রাণ, রবি ঠাকুর বলেছিলেন। আমি ও কিসের ভিত্তিতে বলছে বাংলায় হিন্দু জাগরণ হচ্ছে, কেমন সমস্ত হিন্দু কনসলিডেটেড হয়ে বিজেপিকে পাওয়ারে এনেছে। অর্ক আমি অনেক ছোট আমার, I just want to tell you, disabuse yourself of such fantasies. কেমন হিন্দুরা একত্র হয়ে বিজেপিকে আনেনি। ইনফ্যাক্ট টু টেল ইউ দ্য ট্রুথ, এটা বিজেপির পক্ষে ম্যান্ডেট নয়, এটা মমতা ব্যানার্জির এগেইনস্ট ম্যান্ডেট। চ্যালেঞ্জ ফর বিজেপি, just as 2011 was a mandate against CPM, not for মমতা ব্যানার্জি। এটাও একেবারে এখান এই অর্থে
history has repeated like a rhyme. কিন্তু এখন বিজেপির সামনে চ্যালেঞ্জ হলো is to turn this no vote into a yes vote when next election comes. এবার সেই কনটেক্সটে ভাবতে হবে এই যে তত্ত্বগুলো আমরা শুনছি যে হিন্দু জাগরণ, এটা একটা হিন্দু হয়ে গেল বাঙালি। আমার প্রবলেম হচ্ছে বাঙালিকে না এত বোকা ভেবো না। আমরা অতি শেয়ানা জাত, আমরা কি করতে হয় খুব ভালো জানি। নইলে বর্ধমানে, সাউথ বর্ধমানে যেসব কেন্দ্রে বিজেপির মানে কেউ পাড়াতেও করে না, ফরগেট অ্যাবাউট গিভিং অ্যান এজেন্ট ইন দ্য ইয়ে, সেখানে ভোট দিয়ে গেছে মানুষ কার পক্ষে? বিজেপির পক্ষে না টিএমসির বিপক্ষে? সুতরাং misinterpretation of the mandate may lead to disaster. Beware. আর ফাইনালি আমার যেটা মনে হয় সেটা হচ্ছে, এটা ঠিকই বারবার করে সবাই বলছে যে সময়কাল খুব কম। এখন সকাল দেখে দিনের আভাস যে যেভাবে দেখতে চায়, বিউটি ইজ ইন দ্য আই অফ দ্য বিহোল্ডার। কেউ বলবে খুব ভালো সূর্যোদয় দেখলাম, কেউ বলবে না এই সূর্যোদয়ের মধ্যে অনেক এখনো তমসাচ্ছন্ন ব্যাপার আছে। কিন্তু সেগুলো আলোচনা করার সময় এখনো আসেনি। আবার বলছি, 1 বছর পরে let us meet and let me prove সজল wrong, যে আমি ওদের পক্ষে বলবো না। Thank you, Shomanda. I think time has rolled on, time has marched on. In this battle of wit, arguments, facts, interpretations, now the ball is in your court. আপনারা যারা এই সন্ধ্যে সবাই বক্তব্য শুনে আপনারা ঠিক করছেন যে আপনারা এই সভার মতামতের বিপক্ষে, অর্থাৎ সজল, সন্ময়, অর্কপ্রভ পাপিয়া ছিলেন, পাপিয়া বলে গেছেন, যারা আপনারা এদের মতের সঙ্গে সহমত, আপনারা হাত তুলুন। পরিবর্তন, হতাশা, উচ্ছ্বাস, পরিবর্তন, উচ্ছ্বাস, হতাশা এর পুনরাবৃত্তি হবে কি হবে না, এই 2 মাসের মধ্যে আমরা কিছু হাত দেখতে পাচ্ছি which is in the favor of the opposition. এদের পক্ষে, against the motion. আমাদের পক্ষে কনফিউজ করছেন প্রথম থেকেই। আর আমি বলবো ফলাফলটাও তাই বলবেন, উনি বলবেন তাই হয়ে গেছে। এই কায়দাটা সজলটা ভালো জানে, এইভাবে পার্লামেন্টে আচ্ছা, যে যেদিকে হাত কাটলো ওরা কি করে জানবে, যেতে পারে না পার্লামেন্টে। have we counted? হ্যাঁ, থ্যাংক ইউ। এবার যারা আপনারা মনে করলেন যেদিকে সুমনদা, শতরূপ, দীপশিতা, আজাদ, আপনারা এদের পক্ষে, যে আমরা এখনো একটু ভয় পাচ্ছি যে পুনরাবৃত্তি হলেও হতে পারে, প্লিজ পুট ইউর হ্যান্ডস আপ। বেশ কিছু মোটা আছে, বুঝতে পারা যাচ্ছে। Just count the hands. আপনারা যারা মোশনের পক্ষে, আমি তো আগেই বলেছিলাম, এখনো আজকে মর্নিং শোজ দ্য ডে, আজকে সিডিসি ক্যালকাটা ক্লাব মনে করছে it is too early to pronounce the verdict. It's a hand debate. We meet again shortly. Thank you. You've been a wonderful house. Thank you very much. ওই জন্য বাইকটা নিয়েছিলাম।